মাহবুব আজিজ সাংবাদিক ও কলামিস্ট এবং গোলাম মাওলা রনি রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ, জুলাই সনদ বাস্তবায়নে নির্দেশনা জারি করবে সরকার। সংসদ 270 দিনে সংবিধান সংস্কারে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপন। নভেম্বরে গণভোট চায় জামায়াত, নির্বাচনের দিন ছাড়া মানবে না বিএনপি। অটো পাসের মতো সংবিধান সংশোধন আপত্তি, সনদে রাষ্ট্রপতির সই না মানার ঘোষণা এনসিপির। 250 আসনে বিএনপির প্রার্থী প্রায় চূড়ান্ত, 2-3 দিনের মধ্যেই গ্রিন সিগন্যাল দেবে হাইকমান্ড। ঐক্য ধরে রেখে ধানের শীষের বিজয়ে নেতাকর্মীদের কঠোর বার্তা। নির্বাচন বিতর্কিত করতে পারে এমন পর্যবেক্ষক আনতে চায় না সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বিগত 3 নির্বাচন নিয়ে দিল্লিকে প্রশ্ন না করায় সাংবাদিকদের ওপর ক্ষোভ। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে প্রাণহানিতে উদ্বেগ, সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন। পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই চালু করে বিগত সরকার, দাবি পরিচালকের। তদারকির বাড়ানোর তাগিদ। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ঐক্যের বদলে কি অনৈক্য। রনে ভাই, আপনাকে দিয়ে শুরু করতে হবে আলোচনাটা। আজকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত প্রস্তাব বা সুপারিশ, সেটি জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। সামগ্রিকভাবে এটি নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। আপনার একটু মন্তব্য জানতে চাই। মূলত 3 জনের কাছ থেকেই ছোট ছোট মন্তব্য নিয়ে তারপরে আলোচনার ভেতরে ঢুকতে চাই। প্রথমত হলো যে এখানে এরকম একটা হবে, বিকজ ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন বাংলাদেশে পাড়া দিয়েছিলেন ওই দিন তিনি বলেছিলেন যে আমার কথাই চলতে হবে, আমি যেখানে আসছি আমার কথা চলতে হবে। এবং এখন পর্যন্ত গত 14 মাসে উনি যেভাবে বলেছেন সেভাবে সব কিছু চলেছে। ওনার ইচ্ছার বাইরে, আকাঙ্ক্ষার বাইরে, স্বপ্নের বাইরে কেউ যায়নি এবং আগামীতেও যাবে না। এই কারণে হলো যে উনি বয়স্ক মানুষ, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। উনি জানেন যে বাঙালি শক্তির ভক্ত, নরমের জন, বাঙালি ক্ষমতার পূজারী। কখনো ক্ষমতার বাইরে মানুষ কল্পনা করতে পারে না। কাজেই তার হাতে ক্ষমতা আছে, এটার যে দাপটটা কি, এটা উনি ক্ষমতার বাইরে থেকে বুঝেছেন এটার যন্ত্রণাটা কি। আর এখন তিনি ক্ষমতা আছেন, এখন উনি বুঝেন যে এটা রত্ন, এটা যে একটা সোনার কাঠি, জাদুর কাঠি, এর স্পর্শে তিনি একেবারে মাটিকে স্বর্ণ বানিয়ে ফেলতে পারেন। তিনি যাদেরকে যেভাবে ডাকবেন, গত 14 মাসে যেভাবে ঐক্যমত্য কমিশনে সবাই গিয়েছে এবং তার ইচ্ছা পূর্ণ করেছে প্রত্যেকটা মানুষ, এবং তাকে কেউ অখুশি করেনি। তার মুখের বদনের হাসি মোবারক দেখার জন্য জীবন দিতে রাজি রাজনৈতিক দলগুলো। ফলে এখানে সালাউদ্দিন সাহেব যে অনৈক্যর কথা বলছেন, শেষ পর্যন্ত এটা হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ডাকলে আবার ওনারা যাবেন, যেভাবে বলবেন সেভাবেই হবে। আমি এর বাইরে তাছাড়া তো আর কোনো উপায়ও না, আর কোনো উপায় নেই। বিকজ মূল ব্যাপারটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো এখানে আসছেন, একটা বিরাট যাকে বলা হয় তার পিছনে জনগণের সমর্থন আছে। 2 নম্বর হলো তিনি ইচ্ছা করে আসেননি, তাকে আমরা সবাই বলতে গেলে হাতে পায়ে ধরে অনুনয় বিনিময় করে হাসপাতালের বেড থেকে নিয়ে আসছি। এবং তার একটা অসাধারণ গুণাবলী হলো তিনি শুনেন বেশি, কথা বলেন কম, এবং শেষ পর্যন্ত মানে যে যাই বলুক না কেন তিনি তার কাজটি করেন। আমরা সারা বাংলাদেশ চিৎকার করেছি, চেঁচামেচি করেছি, তার বিদেশে যাওয়া ঠিক না, তিনি 14 বার গেছেন। আমরা কি করতে পারছি? গোলার ডিম, কিছুই করতে পারিনি। আবার সর্বশেষ সৌদি আরবে ওনার যাওয়ার কথা ছিল, উনি গেলেন না, ইচ্ছা উনি গেলেন। আমরা কিছু করতে পারছি যে আপনি এতবার গেলেন, এবার গেলেন না কেন? উনি তো ইচ্ছা হতে যাচ্ছেন, ইচ্ছা হয়ে যাচ্ছেন না। ইচ্ছা হয় উনি সেই 3টা দলের সাথে বৈঠক করছেন, ইচ্ছা মতো তিনি তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করছেন, ইচ্ছা মতো তিনি জামাতের আমিরের সঙ্গে বৈঠক করছেন। মানে উনি যখন যেটা ডিজায়ার করেছেন এই গত 14 মাসে, আমরা সবাই শুধু ওটার সাথে কমপ্লাই করেছি। ফলে আগামীতে গণভোট থেকে শুরু করে অন্য যে সকল বিষয় আসছে, আপনি চিন্তা করুন যে তারেক রহমান সাহেব বিএনপি যেখানে একেবারে আঙ্গুল উঁচু করে বলল ইংরেজিতে যে ডিসেম্বরে নির্বাচনের বাইরে যাওয়া যাবে না। এবং আপনি দেখেন আমাদের বাঙালিরা সাধারণত সহজ ইংরেজি বলে না। ইংরেজি যখন বলে তখন ধরে নিতে হবে যে খুব মজবুত করে আপনাকে বোঝানোর জন্য ইংরেজি বলে। টেক ব্যাক বাংলাদেশ, ইটস নট সো ইজি। এটা ইংরেজিটাই যে আমি ইংরেজি বললাম মানে আমার একটু দেখানোর জন্য যে আমি আসলে এটা মিন করি। তো ডিসেম্বরে নির্বাচন হবে, এটা যে বিএনপির পক্ষ থেকে ঘোষণা ছিল, এটা ইংরেজিতে ঘোষণা ছিল। আমার ঠিক শব্দটা মনে নাই, ওইরকম যে এরকম ডিসেম্বর ইলেকশন কি অন্তর্বর্তীকালে ইন্টারিম গভর্নমেন্ট, এরকম একটা কেমন যেন ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর, ডিসেম্বর। এখন সেটা
ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু মুস্কিটো হাসি দিয়েছেন, সঙ্গে সঙ্গে সেটা এক টানে ফেব্রুয়ারিতে চলে গেছে। উনি যদি আরেকটু হাসি দেন সেটা জুনে চলে যেতে পারে, ডাজ নট ম্যাটার, ডিপেন্ডস অন উনি হাসি দিবেন কি দেবেন না। তো কাজেই এখন এখানে যেভাবে জমা দিয়েছে, উনি জুলাই সনদ স্বাক্ষর করতে বলছেন, সবাই স্বাক্ষর করতে গেছেন এবং অসাধারণ সব ঘটনা। সালাউদ্দিন সাহেব স্বাক্ষর করছেন, মির্জা ফখরুল সাহেব তার মাথায় ছাতি ধরে রেখেছেন, অন্য একজন করেছেন, আরেকজন ছাতি ধরে রেখেছেন। এইরকম সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এই বাংলার জমিনে একমাত্র ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব, আর কেউ সম্ভব না। হিজ এ ম্যাজিক্যাল ম্যান, হিজ এ ম্যাগনেটিক ম্যান। তো কাজেই আগামীতে মানে আমার কাছে যে যত কথাই বলুক না কেন, এটা ওনার ইচ্ছাটাই বাস্তবায়িত হবে। উনি যদি বলেন নির্বাচন হবে, ওটা হবেই। আর উনি যদি বলেন যে আমি প্যাঁচ লাগাই দিলাম, জি, হবে না। ওই পর্যন্তই প্যাঁচের মধ্যে আপনাদের সবার ঘুরতে হবে আর কি। আপনার কাছে আবার আসবো মাহবুব আজিজ ভাই। আজকে যে সুপারিশটা ঐক্যমত্য কমিশন দিয়েছে, নানাভাবেই তো আলোচনা হচ্ছে, বিশেষ করে গণভোট, তারপরে সংসদ 270 দিনে সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে। নানা বিষয় নিয়ে অ্যানালাইসিস হচ্ছে। আবার নোট অফ ডিসেন্টের বিষয়টি উল্লেখ করা হয়নি, এটি নিয়ে বিএনপি নাকশ হচ্ছে, উচ্চকক্ষের বিষয়গুলো নিয়ে আসছে। এক কথায় যদি জানতে চাই যে যেই সুপারিশটা দেয়া হয়েছে ঐক্যমত্য কমিশনের তরফ থেকে, রাজনৈতিক দলগুলো তো তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা প্রতিক্রিয়া জানাচ্ছেন, আপনার কাছে কি মনে হয়েছে? ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে একদম সংক্ষিপ্তভাবে বলতে গেলে প্রথমে যেটা মনে হয় যে কিছু জোড়াতালি রয়ে গেল কিনা। কারণ আপনি দেখুন এই যে এখানে যে আজকে জমা পড়েছে যেটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া, সেখানে পরিষ্কার তারা বলছেন যে এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে, যাহা সংবিধান সংস্কার বিষয়ে গাঠনিক ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। পরিষদ উহার প্রথম অধিবেশন শুরুর তারিখ হইতে 270 পঞ্জিকা দিবসের মধ্যে জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মাধ্যমে এই আদেশের তফসিল 1 বর্ণিত জুলাই জাতীয় সনদ অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তাহা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে। এইভাবে যেভাবে লেখা হচ্ছে, এটা কি সার্বভৌম জাতীয় সংসদকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কি থাকছে কিনা? এক নাম্বার। জাতীয় সংসদ যখন নির্বাচিত হয়ে যাবে, সংসদ সদস্যরা যখন অংশগ্রহণ করবেন সংসদ অধিবেশনে, তারা তো তখন সর্বোচ্চ আইন প্রণেতা। তাদেরকে আপনি এরকম একটি কাগজ দিয়ে দেবেন এবং তারা সেইখানে এটা মানবেই, এটা কি আসলে উইশফুল থিঙ্কিং কিনা, নাকি একদম না মানলে এই হবে, এই বিষয়গুলো। আবার 2/3 মেজরিটির কিন্তু একটা ব্যাপার থাকে, কাজে এই বিষয়গুলো কিন্তু ফয়সালা হচ্ছে না। এবং এইটা আসলে কতখানি বলা যায় একটা সংসদকে যে আপনার এই কাজটা করতেই হবে। আপনি দেখুন যে এই বিষয়গুলো নিয়ে এতবার কথা হলো, মানে শুরু থেকেই, যে রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করিবার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার ইত্যাদি যে 6টি সংস্কার, তারা কিন্তু কয়েকটি একদম সুনির্দিষ্ট উদ্দেশ্য বলছেন। এখানে কিন্তু সেই সংবিধানের মূল স্তম্ভগুলো আমাদের চোখের সামনেই খসে পড়ে গেল। ধর্মনিরপেক্ষতা নাই। তার মানে আমরা কি একটা ইসলামিকীকরণের দিকে যাত্রা করলাম আনুষ্ঠানিকভাবে, অথবা সাম্প্রদায়িকতার দিকে গেলাম? তাহলে কি মুক্তিযুদ্ধের যে প্রত্যয়টা ছিল, মুক্তিযুদ্ধ কোথায়? আমাদের যে 72-এর সংবিধান, এটা কিন্তু মুক্তিযুদ্ধ জাত। এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, পরম্পরা আছে। আজকে যখন এই রকম একটি ঘটনার দিকে আমরা যাচ্ছি, আমরা কি ভুলে যাচ্ছি এই গণ অভ্যুত্থান এই প্রথমই হয়নি? এর আগেও তো 80 দশকেই এই সেদিনের কথা, এরশাদের বিদায় নিতে হলো, তখনও একটি গণ অভ্যুত্থান হয়েছিল। তার আগে 69-এ হয়েছিল। আপনি দেখুন 25 বছর পর পর একটি করে গণ অভ্যুত্থান এই ভূখণ্ডে হয়েছে। তার মানে আরেকটি গণ অভ্যুত্থান যখন হবে, তখন আরেকটি সনদ লেখা হবে এবং সংবিধানে কিভাবে সনদ যুক্ত হতে থাকবে কিনা। জুলাইয়ের যে ঘটনা ঘটেছে, অবশ্যই সেটা অসামান্য গণ অভ্যুত্থান, অবশ্যই সেটার একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আছে, কিন্তু সেটা কখনোই মুক্তিযুদ্ধের চেয়ে বড় জায়গায় পৌঁছতে পারে না। এখন আমরা যদি এই রকম পরিস্থিতিতে যাই এবং এইভাবে আমরা বলে দিই যে এই জিনিসগুলো আমরা যুক্ত করব, তাতে আমরা আসলে জনগণের কত শতাংশের অংশগ্রহণ সেখানে পাচ্ছি। 30টি রাজনৈতিক দল কি সারা বাংলাদেশ? এখানে এমনও তো রাজনৈতিক দল আছে তার সাধারণ সম্পাদকের নাম পর্যন্ত আমরা জানি না। তার মানে কি 2-3টি দল মিলে পুরো বাংলাদেশকে তারা আগামীর বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করে ফেললেন? এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের যেটা নোট অফ ডিসেন্ট। আজিজ ভাই, আপনি শুরুতে যেটা বললেন যে সংসদকে বলে দিচ্ছে, হ্যাঁ,
মানে এতে কি মনে হচ্ছে না যে ঐক্যমত্য কমিশন সংসদের চেয়ে বেশি powerful? আপাতত তারা মনে করছে, কিন্তু সংসদ হবার পর তারা যদি সেখানে যদি সিদ্ধান্ত হয় যে আমরা এইটুকু মানব না, তখন কি করা যাবে? জি। কারণ এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, দ্বিমত থাকবে, সেখানে সংখ্যাগরিষ্ঠের মতবাদ বা যেটা মত সেটা প্রতিষ্ঠিত হবে। জি, রাজ্জাকি ভাই আপনার মতামতটা জানতে চাই সামগ্রিকভাবে এই এটা নিয়ে। ধন্যবাদ আপনাকে এবং আপনার সময় চ্যানেলের দর্শক এবং আমার পাশে দুইজন বিজ্ঞ সহ আলোচক, সবাইকে আমার শুভেচ্ছা। রনি ভাইয়ের সূত্র ধরে একটু কথা বলি, তারপরে মাহবুব আজিজ ভাই এখানে আসব। অত্যন্ত বিনয়ের সাথে আমরা অনেক বিষয়ের সাথে একমত। যেমন রনি ভাই যেটা বললেন, মিউজিক্যাল ম্যান প্লাস আপনি মিরাকেল বলতে পারেন, অথবা যেভাবেই দেখেন, যে আলটিমেটলি কিন্তু সে যেটা বলছে সেটা হচ্ছে। মানে এখন পর্যন্ত আমি সামঞ্জস্য পেয়েছি যেটা যেভাবে বলছে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আমাদের এখানে প্রথম কিন্তু 7ই অগস্ট 2024 হুম। একটা বড় দল এখন যে বর্তমানে, তারা নির্বাচন চেয়েছিল 3 মাসের মধ্যে। And পল্টনে এবং- সমাবেশ করে। হ্যাঁ, এবং এটা হুইচ ওয়াজ ভেরি সারপ্রাইজিং টু মি, যে ইউনূস সাহেব তখনও প্যারিসে, উনি ওত নেন নাই। তাহলে এই নির্বাচনটা কার কাছে চাওয়া হয়েছিল? ইটস এ ভেরি বিগ কোশ্চেন। আপনি কার কাছে চাইলেন? ইন দ্য এয়ার, আকাশে। কিন্তু আমি অর্থ খুঁজে পেয়েছি যে যেহেতু ওয়াকারুজ্জামান সাহেব বলছিলেন 5 তারিখে, আমি দায়িত্ব নিলাম, মনে আছে নিশ্চয়ই। হুম। আর একটা গুলিও চলবে না, প্রতিটা হত্যার বিচার হবে এবং ফৌজদারি অপরাধ যারা করছে সেগুলোরও বিচার হবে। এই যে আমি দায়িত্ব নিলাম, এটা কিন্তু আমি মনে করি তার কাছে চাইছে। কারণ যেহেতু দায়িত্ব নিছে, ওই 3 দিন উনি ছিলেন। কথাটা কেন বলছি? সংবিধানটাকে রেখে যখন একজন প্রধানমন্ত্রী পালিয়ে যান, যেখানে বলা ছিল না, কেউ বলে পালিয়ে যায় নাই, পৌঁছাইয়ে দেওয়া হয়েছে, ভালো কথা, যেভাবেই হোক উনি চলে গেছেন। সংবিধানে বলা নাই পালায় গেলে কি হবে, বলা নাই। 1, 2, ওই সংবিধানের মধ্যে না আছে অন্তর্বর্তীকালীন সরকার, না আছে তত্ত্বাবধায়ক সরকার, আজকে পর্যন্ত নাই। হুম। যেই সংবিধানের ভিতরে আমার কথা বলা নাই, আমার কথা বলতে সেনাপ্রধান যে বললেন আমি দায়িত্ব নিলাম, সেটাও সংবিধানে বলা নাই। হুম। তাহলে ওই 3 দিনের সংবিধান ছিল সেনাবাহিনীর ইচ্ছা, সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব। এরপর যে ওই যে বললেন ইউনূস সাহেব যেটা বলে সেটা হয়। তারপর যখন ইউনূস সাহেব দায়িত্ব নিলেন, বললেন আমার কথা শুনতে হবে, এবং সেই থেকে উনি যা বলছেন তাই সংবিধান। কারণ একটা রাষ্ট্র সংবিধান ছাড়া থাকতে পারে না একদিনও, একটা রাষ্ট্র সরকার প্রধান ছাড়াও থাকতে পারবে না এক মুহূর্ত। কাজেই ইউনূস সাহেব সংবিধানের ভিতরে নাই, অফিসিয়ালি নাই, যেহেতু আমার সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নাই। যার নাম যে বইটার ভিতরে নাই, সে তো ওই বইটা চালাইতে পারবে না। ভেরি সিম্পল। হুম। তাহলে চলছে কিভাবে? সবাই মানছে কেন? মানছে এই কারণে, তারাও জানে সংবিধানে নাই। এই কারণে নাই, সংবিধানে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সেই 90 দিন পার হয়ে যাবে, আপনি তো সংবিধান ভায়োলেট করতে পারবেন না। রনি ভাই সেও একজন লয়ার, মূল মামলা করার জন্য একটা লিমিটেশন থাকে, যে যখন থেকে আপনার কারণ তৈরি হবে তখন থেকে এতদিনের মধ্যে। সংসদ আবার নির্বাচন হওয়ার কারণ তৈরি হলো কবে? 8ই অগস্ট 2024, যেদিন ইউনূস সাহেব ওত নিল, সেদিন থেকে 90 দিন। তাহলে ওই 90 দিনের মধ্যে যদি না করেন নির্বাচন, আপনাকে তো সংবিধান বলে নাই যে এই সংবিধান মোতাবেক যেদিন মন চায় সেদিন করবেন, বলা আছে কোথাও? তাহলে এই সংবিধানে আমরা নাই, নাই। হুম। সংবিধানে নাই। তাহলে নির্বাচনটা করছে কিভাবে? স্বীকৃতি আসতে হবে যে ইউনূস সাহেব যা বলতেছে সেইটাই সংবিধান, এবং সেটা অন্তর্বর্তীকালীন সংবিধান ধরতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের। সে কারণে আমি বলছি যে ইউনূস সাহেব যেটা করতেছে এবং তার অ্যাকশন দিয়ে বুঝাই দিচ্ছে, হোয়াট এভার আই এম ডুইং, অল দিজ আর দ্য কনস্টিটিউশন। কারণ আমি তো সংবিধানের মধ্যে নাই, এবং সেটা ফলো করতেছে সবাই, কেউ কিন্তু অপোজ করতে পারে নাই, এবং প্রত্যেকে সংবিধানের দোহাই দেয়। কিন্তু ইট ইজ সারপ্রাইজিং, কেউ একটা বার যাকে চ্যালেঞ্জ করতে পারে নাই। কারণ তারা চ্যালেঞ্জ করবে কী হিসাবে? যদি বলে আপনি সংবিধানের মধ্যে নির্বাচন দিচ্ছেন না, তাহলে বলবে তুমি একবার চাইলে 3 মাসের মধ্যে, এরপরে আসলা ডিসেম্বর 25-এর মধ্যে, এরপরে আমি ফেব্রুয়ারি 3 তাও মেনে নিলাম। কেন? কারণ তারা নিশ্চিত যে গোজামিল দিয়ে দেশটা চলতেছে। এখন আসি ভাইয়ের কথায়, তারপর আসতেছে জুলাই সনদেরটা। বেশি টাইম না নেওয়া না, যাবে না এইবার এই শেষ করি। প্রসঙ্গে। ভাই একটা কথা বলছে, এই যে সংবিধান বারবার কি চেঞ্জ হবে? ইয়েস, সংবিধান হইল উইল অফ দ্য পিপল, জনগণের জাস্ট ইচ্ছাটা হলো সংবিধান। আপনি যত তর্ক করেন, আজকে সংবিধান চেঞ্জ হয়ে যেতে পারে জনগণের দাবিতে। কেন বলছি? 72 যে সংবিধানটার কথা বলা হয়, মূল সংবিধান, এ পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, আমি দেখছি 80% কিন্তু অরিজিনাল 72 যে সংবিধান সেটা নাই। তার মানে সংবিধান পরিবর্তনশীল হইতেই হবে।
এখন উইল অফ দ্য পিপল, আজকে জনগণের চাহিদা কি, সেই মোতাবেক সংবিধান হতে হবে। এখন আসেন জুলাই সনদ। জুলাই সনদ যে বাস্তবায়ন হবে 270 দিনের মধ্যে, একটু আগে বললাম সংবিধান নাই, তাহলে আপনি নির্বাচন করবেন কিসের ভিত্তিতে? আবার নির্বাচন করার পর এইটাকে গণভোটেও নিতে পারেন, আগেও নিতে পারেন, পরেও নিতে পারেন। আগে যদি আপনি গণভোটে নেন তাও একটা ভিত্তি দ্বারা কইতে পারবেন পাশ করার পর, গণভোটের পর, যে এইটার আলোকে নির্বাচনটা হবে। নয়তো আপনি কিসের আলোকে নির্বাচন করতেছেন? ইটস এ কোশ্চেন মার্ক। 2 নম্বর, 270 দিনের মধ্যে কার্যকর করা হবে। না করলে কি হবে? যেমন রাষ্ট্রপতির কথা আছে, তার কাছে বিল পাঠাইলে যদি 7 দিনের মধ্যে স্বাক্ষর না করেন তাহলে ধরে না হবে পাশ করা হয়েছে, এবং সেটা সংসদ চালায় নেয়, এক্সিকিউট করে। আর এই সংসদ যদি এটা পাশ না করে 270 দিনের মধ্যে, তাকে বাধ্য করবে কে? কে বাধ্য করবে? হয়ে গেল অটো সংশোধন হয়ে যাবে, সংবিধানের ভিতরে ঢুকে যাবে। এটা হইলো টোটাল 18 কোটি লোকের মঞ্চে কিছু লোক বসাইয়া জাস্ট আপনি গোজামিল দিয়ে একটা হয় সময় পার করতেছেন, নয় বুঝ দেওয়া হচ্ছে রাজনীতিবিদদের। যেহেতু রাজনীতিবিদরা ইনস সাহেবের কথায় সকাল বিকাল চলছে, নাহলে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরও তার সাথে বৈঠক চলতেছে। কিসের বৈঠক? একটা আলাপিত হবে নির্বাচন, ভোট দাও, পোস্টার, কই হচ্ছে? জি, রনি ভাই, এই যে গণভোটের বিষয়টা আসছে, যে গণভোট মানে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিনেও হতে পারে, এরকম একটা প্রস্তাব দিয়েছে ঐক্যমত্য কমিশন। এই প্রশ্নটা করা হয়েছিল যে গণভোটে যদি না জয়যুক্ত হয় তখন কি হবে? তখন আলী রিয়াজ বলেছেন যে জনগণের প্রতি আস্থা রাখতে। এখন মানে এটা যদি হয়, সত্যি যদি না জয়যুক্ত হয়, তখন তার কনসিকুয়েন্সটা কি হবে? না, এখানে মূল ব্যাপার হলো আমি প্রথমে যেটা বলেছি যে আমাদের দেশের ইতিহাস কখনো ক্ষমতার প্রতিকূলে যায়নি। এখানে দুটো ব্যাপার আছে, জনগণ এবং ক্ষমতা কখনো মুখোমুখি দাঁড়িয়েছে। মুখোমুখি দাঁড়িয়ে সেখানে কখনো ক্ষমতার দ্বারা জনতা ভীষণভাবে পদদলিত হয়েছে, যেভাবে গত 15 বছর আওয়ামী লীগের জমানাতে হয়েছে। আবার দেখা গেল এই জুলাই আগস্ট বিপ্লবের মতো বা 69 গণঅভ্যুত্থানের মতো কখনো কখনো জনগণের কাছে ক্ষমতা পদদলিত হয়েছে। কিন্তু এখানে রাজ্জাকি ভাইয়ের সাথে আমি একটা ব্যাপারে দ্বিমত পোষণ করি। সেটা হলো যে সংবিধান এবং একটা জাতির ইতিহাস ঐতিহ্য, যেটাকে আমরা কাস্টম বলি, তো সেই কাস্টমের একটা অংশ সংস্কৃতি, এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু একটা দেশের লিগ্যাল মানে আইন হয়। এবং আপনি দেখেন অনেক কিছুর পরেও আমরা এখন আমাদের বাংলাদেশে ল্যাটিন আইন বা রোমান আইন আমরা ফলো করছি, ইংলিশ ল ফলো করছি। এটা কারণটা কি? দেয়ার আর ম্যানি রিজন। তাহলে এখন এখানে আমাদের যত আইন, ফান্ডামেন্টাল আইন যা কিছু হবে, এখন দেশটা যেভাবে চলছে, উনি ঠিকই বলেছেন যে এখন না সংবিধান না বিপ্লবী সরকার, এটা মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিজায়ার উইল ফোর্সের উপর নির্ভর করছে। আবার কখনো কখনো উনি মনে করছেন যে এই মুহূর্তে আমার আসলে জামাতের সাথে নেগোসিয়েশন করা দরকার, জামাত যদি আমার সাথে আসেন, কথাবার্তা বললেন, তার ভিত্তিতে উনি একটা শক্তি পেলেন, উনি দুটো সিদ্ধান্ত দিয়ে দিলেন। আবার এক সপ্তাহ পরে মনে হলো যে না, একটু আমার মনে অনেক কষ্ট, আমি একটু নাহিদের সাথে কথা বলবো। নাহিদের সাথে কথা বললো, নাহিদকে ডাকো। নাহিদ আসলো, তার সাথে কথাবার্তা হলো, হওয়ার পরে উনি কথাবার্তা বললেন 3 মাস রুটিন আমরা খুব ব্যস্ত, যে নাহিদের সাথে প্রধান উপদেষ্টা কী কথাবার্তা হলো। এরপর 3 মাস পর উনি আবার মনে হলো যে না, এখন আমার একটু তারেক রহমান সাহেবের সাথে বা সালাউদ্দিন সাহেবের সাথে কথা বলা দরকার, বা মির্জা ফখরুল সাহেবকে একটু ডাকেন, তো দেখেন তার স্বাস্থ্য শরীর কেমন আছে, একটু কথাবার্তা বলি। এইভাবে মাস 3 চলে গেল, এইভাবে কিন্তু চলছে। এখন সেই চলতে গিয়ে যেটা হচ্ছে যে ওনার একটা মাস্টার প্ল্যান আছে। মাস্টার প্ল্যান আছে যে ওনার বাস্তবতাটা বোঝার চেষ্টা করুন, যে তিনি জীবনে প্রায় সব ক্ষেত্রে একজন সফলতম মানুষ, এবং যেহেতু তিনি ইকোনমিস্ট, অর্থনীতি এবং ব্যাংকিং প্রফেশনে যারা থাকে তারা খুবই হিসেবি হন, প্রচণ্ড রকম হিসেবি হন। আর এরা খুব কৃপণ টাইপের লোক হন। ব্যাংকের লোক দেখবেন 3-4 বার করে টাকা গুনে এবং প্রচণ্ড হিসেবি হন। তো এক্ষেত্রে কৃপণ বলেন, হিসেবি বলেন, ক্যালকুলেটিভ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই 88 বছর বয়সে জীবনের একদম চূড়ান্ত পর্যায়ে, এবং এখন পর্যন্ত দেখলাম যে বুড়ো হলে মানুষের অনেক কিছু এলোমেলো হয়ে যায়, কিন্তু ওনার সব কিছু ধারাবাহিক আছে। যেখানে হাসতে হবে, যেখানে চুপ থাকতে হবে, কথা বলতে হবে, হাঁটতে হবে, কোনো জায়গাতে কোনো অসামঞ্জস্যকর ওনার কোনো কিছু দেখছি না। তো এর ফলে কি হলো, জনগণের কাছে কিন্তু ঠিকই তার মেসেজ আছে, তার শক্তিমত্তা। উনি যেখানে জনগণকে পেদানি দিতে চেয়েছেন, যেখানকে ধাওয়া দিতে চেয়েছেন, শিক্ষকদেরকে যেদিন পিটাতে চেয়েছেন, সেদিন তিনি পিটিয়ে দিয়েছেন আচ্ছা মতো, কেউ একটা একটু শব্দ করতে পারেনি। আবার ওই যে ধরেন এরশাদ সাহেব খুব চেষ্টা করেছেন একেবারে যমুনা ঠমুনা ভাষায় ফেলবেন, আজকে ওনার মেয়র পদ দিতে হবে, না হলে উনি থাকতে পারবে না। উনি কয়েকদিন সহ্য করছেন, হঠাৎ করে একদিন খালি জাস্ট একটা উনি ডিজায়ার করলেন, কোথা থেকে মানে বিএনপির লোকজন যমুনা ছেড়ে যে কোথায় চলে গেল, প্রথমে শাহবাগ গেল, এরপর আর কোনো খোঁজ খবর নাই তাদের। এরপরে শাহবাগে আবার ওই যাকে বলা হয় এনসিপির সাথে তাদের আবার কন্ট্রাডিকশন হলো, এনসিপিও যখন তাদেরকে বকা দিল, তখন তারা চলে গেল সেই শহীদ মিনারের কাছে। তো বোঝার চেষ্টা করুন এখানে ক্ষমতার যে সিগন্যালটা, এখানে সিরিয়াসলি ইভেন শেখ হাসিনার জমানাতে
তার আগে এরশাদের জমানাতে, তার আগে বিএনপির জমানাতে ক্ষমতা যতটা না সুসংহত ছিল, অথরিটিয়ান ছিল, তার সাথে এখন জনাব ইউনূস সাহেবের যে জমানা, উনি এখন বাঘে মোষে মানে এক ঘাটে পানি খাওয়াচ্ছেন। এখন সেই সেনাবাহিনী প্রধান বলেন, বঙ্গভবন বলেন, মানে উনি তো বঙ্গভবনকে কি বলেন, উনি এটা বাংলাদেশে কখনো ঘটেছে? উনি এক জায়গায় যাবেন, শহীদ মিনারে বা ওই জাতীয় স্মৃতিসৌধে যাবেন, বলে রাষ্ট্রপতি যাওয়া যাবে না, রাষ্ট্রপতি যেখানে কুচকাওয়াজ গ্রহণ করবেন সেখানে রাষ্ট্রপতিকে বের হতে দেওয়া হচ্ছে না। জি। এরপরে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের উনি চ্যান্সেলর, আপনি দেখছেন যে কোথাও একটা বক্তৃতা দিতে গেছে, কোথাও বক্তৃতা, আপনি দেখছেন দুর্নীতি দমন কমিশন ওনার আন্ডারে, এবং তার কাছে গিয়ে চিফ জাস্টিস দুর্নীতি দমন কমিশন নিয়মিত রিপোর্ট পেশ করতে হবে রাষ্ট্রপতির দরবারে। এরা তো বঙ্গভবনের ধারে কাছে যেতে সাহস পায় না। কেন পায় না? মূল ব্যাপার হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিজায়ার। তো সেই ডিজায়ার অনুযায়ী উনি যদি গণভোট দেন, আর সেই গণভোটে যদি উনি ডিজায়ার করেন যে এখানে 99% লোক হা ভোট দেবে, দেখবেন হা ভোটে চলে আসছে, এর বাইরে যাবে না। জি, মাহবুব আজিজ ভাই, যেটি মানে রনি ভাই বললেন যে ইউনূসের একটা মাস্টার প্ল্যান আছে এবং ইউনূস এখন বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়াচ্ছেন। না, আসলে দুঃখিত যে যেভাবে ভাই বললেন এটা আমি একেবারেই একমত নই। কারণ এই সরকারের যে অদক্ষতা এবং যেই নানান রকম ব্যর্থতা আমরা দেখছি, তার সাথে এই সমস্ত কথাবার্তা যায় না। আমরা এর আগেও 16 বছর শেখ হাসিনার সময় দোর্দণ্ড প্রতাপশালী উন্নয়নের কারিগর যেই ভাষায় শুনেছি ওরকম ভাষায় মনে হলো। এই সব আসলে একেবারেই সত্যের বিপরীত। কারণ আমরা যেইভাবে মাজার ভাঙা দেখলাম, যেইভাবে 32 নম্বর ভাঙা দেখলাম, যেভাবে মব সন্ত্রাস দেখলাম, একটা সরকার কতখানি অথর্ব হলে যে বিপজ্জনক পরিস্থিতিতে একটা দেশ যেতে পারে সেটা আমরা একদম হাড়ে হাড়ে টের পেয়েছি। এই সরকারেও যারা দায়িত্বে আছেন তারাও এখন সেফ এক্সিট খুঁজছে, এটা তাদের খুব ঘনিষ্ঠরাই এটা বলছে। কাজেই এটা কোনোভাবেই সত্যের পাশাপাশিও নেই। এখানে কোনো বাঘ মহিষ দৌড়ের কথা, কোথাও বিড়াল টেড়ালও দেখা যাচ্ছে না। এখানে সম্পূর্ণ যে ব্যাপার ঘটেছে, এখানে একটা ডানপন্থার উত্থান ঘটে গেছে, এখানে একটা সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে। এবং আমাদের এই ডক্টর ইউনূস সাহেব তার যে এতদিনকার ট্র্যাক রেকর্ড, তিনি কি করে এই ডানপন্থার সঙ্গে নিজেকে এতখানি মিশিয়ে আমাদের যে বাংলাদেশের, যেটা উনি বললেন খুব একটা অতি সত্য কথা, যে একটি সংস্কৃতি থাকে একটি দেশের, একটি সাংস্কৃতিক মান থাকে এবং একটি দেশের জন্ম বৃত্তান্ত থাকে, সেইখান থেকে আমরা সরে যাচ্ছি। তাহলে কি আমরা পাকিস্তানের দিকেও চলে যাব?